হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2026 সালে রিলিজ পাওয়া লেটেস্ট একটা সাইফাই অ্যাডভেঞ্চার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য শ্রিঙ্কিং ম্যান। সিনেমাটার IMDb রেট খুবই ভালো, 10-এ 8.1। এবং এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে এমন একজন মানুষকে যে প্রতি মুহূর্তে আস্তে আস্তে করে সাইজে ছোট হয়ে যাচ্ছে। এবং এই সিনেমার মধ্যে কিন্তু হিডেন একটা ডিপ মেসেজ দেওয়া হয়েছে। কি মেসেজ দেওয়া হয়েছে তুমি সিনেমাটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা PSG স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো। লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে। ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা পল নামের একজন ব্যক্তিকে দেখি, যেখানে পল তার স্ত্রী এলিসা এবং তার একমাত্র মেয়ে মিয়ার সাথে খুব হাসি খুশি এবং আনন্দের জীবন কাটাচ্ছিল। এবং তাদের বাড়িতে টোফু নামের একটা পালিত বিড়ালও ছিল। যদিও বিড়ালটা একটু অ্যাগ্রেসিভ ছিল, মানে একটু দুষ্টু টাইপের, আমাদের বিড়ালের মতোই। তবে তারপরেও পলের পরিবারের সে সদস্যের মতো ছিল এবং তারা বাড়িটাকে হয় হুল্লোড়ে ভরিয়ে রাখতো। তো যাই হোক, তাদের বাড়িটা ছিল হচ্ছে শহরের কোলাহল থেকে একটু দূরে, সমুদ্রের পাড়ে বাসা। আর আমার লাইফের ঠিক এরকম একটা স্বপ্ন ভাই, সিরিয়াসলি। ওইরকম যদি টাকার মালিক হইতাম আমি, ইউরোপের একটা সমুদ্রের পাশে একটা বাড়ি ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, একদিন আমরা দেখি পল সমুদ্রে গোসল করতে যায়, আর গোসলের মাঝে তার নজর পড়ে আকাশের দিকে, যেখানে আকাশে মেঘের মধ্যে অদ্ভুত একটা পোর্টাল তৈরি হতে দেখা যায়। আর ওই সময় পলের অনুভব হয় এই বিশাল ইউনিভার্সের সামনে আমরা মানব জাতি কতই না ছোট। তবে ওই দিন ওই অদ্ভুত জিনিসটাকে পল একটা সাধারণ ঘটনা মনে করে এড়িয়ে যায়। আর এরপর বাড়িতে ফিরে এসে পল জানতে পারে তাদের বেসমেন্টে পানির সাপ্লাই কিছু সমস্যা হয়েছে, আর এর জন্য সে দ্রুত নিচে গিয়ে পানির পাইপের লিকেজ ঠিক করে দেয়। আর ওই সময় পলের মেয়ে মিয়া সেখানে খেলা করছিল। তো তখন মিয়া তার বাবাকে বলে যে তার অ্যাকোয়ারিয়ামে শুধুমাত্র একটা ফিশই বেঁচে রয়েছে, তাদের উচিত আরো কিছু ফিশ সেখানে নিয়ে আসা। বাট পল তার মেয়েকে বোঝায় আমাদের বাড়ির যে বিড়ালটা রয়েছে সে এর আগেই সবগুলো ফিশ খেয়ে নিয়েছে, তো এখন আমাদের নতুন ফিশ না এনে এখন যে একটা ফিশ রয়েছে তাকেই নিরাপদে রাখা প্রয়োজন। তো এরই মাঝে মিয়া তার বাবাকে দেখে একটা মাকড়সা জাল বুনেছে, এবং মিয়া তখন বলে যে আমি ওই জালটা ছিঁড়ে মাকড়সাটাকে মেরে ফেলি, কিন্তু পল মানা করে দেয়, কারণ পলের সবসময় এইসব ছোট প্রাণী যেমন মাকড়সা, ইঁদুর, মাছি এগুলোর প্রতি আলাদা একটা অনুভূতি ছিল। এবং পলের হিসাব মতে ওরা আকার অনেক বেশি ছোট, তো এই কারণে এইসব ছোট জীব আমাদেরকে বা পৃথিবীকে অনেক আলাদা নজরে দেখে। আর যেহেতু ওদের দ্বারা আমাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই, মানে এতটুকু প্রাণী আর কি ক্ষতি করবে, তার জন্য ওকে এইভাবেই থাকতে দাও। বাট এটা ছিল পলের লাইফের একটা ভুল সিদ্ধান্ত। তো যাই হোক, পলের জীবনে কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না, কারণ তার জীবনে অ্যালিসা ছিল, যে তার জীবনের প্রথম ভালোবাসা, তাকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছে। মিয়ার মতো একটা মেয়ে রয়েছে, তো এই কারণে ওদের বাড়িটা স্বয়ংসম্পূর্ণ ছিল। কিন্তু 5 দিন পরে হঠাৎ করে পল যখন সকালে ঘুম থেকে ওঠে, তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতির জন্ম হয়। বাথরুমে সে যখন গোসল করতে যায়, তার কাছে মনে হয় যে শাওয়ার আগের চেয়ে অনেক উপরে উঠে গিয়েছে। এরই সাথে যেই শার্টটা পলের জন্য ফিট হতো সেগুলোই আজকে তার শরীর অনেক বড় লাগছিল। তবে পল এই বিষয়টা ইগনোর করে, কিন্তু এর 2 দিনের মধ্যেই পলের সকল কাপড় চোপড় প্রয়োজনের চেয়ে একটু বেশি বড় হতে লাগে। তো এটা দেখে অ্যালিসা পলকে জিজ্ঞাসা করে, তুমি কি ওজন কমানোর চেষ্টা করছো, ডায়েট করছো? পল উত্তরে বলে, আমি যদি ওজনও কম করি কিন্তু পোশাকে এত পরিবর্তন হবে না, নিশ্চয়ই আমার শরীরে অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে। তো এই ভাবনা থেকেই পল করে কি সেদিন যাই হচ্ছে একটা ডক্টরের কাছে চেক আপ করাতে, যেন পল বুঝতে পারে তার শরীরে কি হচ্ছে। তো টেস্ট করানোর পরে পলের সকল রিপোর্ট তো নর্মাল এসেছিল, কিন্তু পলের যখন হাইট মাপা হয় দেখা যায় এটা মাত্র 176 সেন্টিমিটার, অথচ পল জানতো তার হাইট হচ্ছে 180 সেন্টিমিটার। মানে পলের হাইট ছিল হচ্ছে প্রায় 5 ফিট 10 ইঞ্চি, কিন্তু সেটা কমে এখন প্রায় 5 ফিট 7.5 ইঞ্চি হয়ে গিয়েছে। তো ওটা ভেবেই পাচ্ছে না যে এই 3 ইঞ্চি কিভাবে কমা সম্ভব, এবং ডক্টরের কাছে এর কোনো সমাধান ছিল না, কারণ পলের সকল রিপোর্ট স্বাভাবিক ছিল। তো এই জন্য ডক্টর পলকে বলে যে আরো কিছুদিন অপেক্ষা করো, আমি দেখবো তারপরে কি ভিজিবল সমস্যাগুলো আসে। কিন্তু পলের জন্য এই অপেক্ষা করাটা সহজ ছিল না, কারণ প্রতিদিনই সে অনুভব করছিল তার হাইট কমে আসছে, এবং অবস্থা এমন হয়ে গিয়েছে যে পল যে কনস্ট্রাকশনের হেলমেট পরে সেটাও তার ফিট হচ্ছিল না। এবং পল সারা রাত জেগে শুধুমাত্র এটাই ভাবতে থাকে তার সাথে এগুলো কি হচ্ছে। এবং পলের মনে বারবার সেই স্মৃতি ভেসে ওঠে যখন সে আকাশে অদ্ভুত সেই মেঘের পোর্টাল দেখেছিল, এবং সেদিন সেই কথা মনে করেছিল যে মানুষ হিসেবে আমরা ইউনিভার্সের সামনে কতই না ছোট। তো এটা ভাবতেই পলের মনে হয় তার
তার বর্তমানে অবস্থার জন্য ওই অদ্ভুত ঘটনা তো কোনো দায়ী নয়। তো এভাবেই দিন কাটতে থাকে এবং পলের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে যে বাথরুমের শাওয়ার এখন পলের কাছে আরো বেশি উঁচুতে মনে হতো এবং পলের আঙুলও ছোট হয়ে গিয়েছিল, যার কারণে তার বিয়ের রিংও আঙুল থেকে পড়ে গিয়েছিল। তো এরপর পল যখন বাথরুম থেকে বাইরে আসে তখন অ্যালিসিয়া তো তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ পলের হাইট বর্তমানে অ্যালিসিয়ার চেয়েও কম হয়ে গিয়েছে। তো এটা দেখে পল আর অ্যালিসিয়া দুজনেই ভয় পেয়ে যায় এবং তারা দ্রুত সিদ্ধান্ত নেয় এবার তারা কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট সিস্টেম আছে এরকম হসপিটালে যাবে, যাতে এই সমস্যার কারণ জানা যায়। তো যাক এরপর পল করে কি সেই হসপিটালে পৌঁছানোর জন্য সেই হাইটেক হসপিটালে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ টেস্ট করায় এবং ডক্টররাও তাদের বেস্ট ট্রাই করে যাতে এই অদ্ভুত সমস্যার কারণ খুঁজে পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত তারা এটাই জানায় যে পলের শরীরে কোনো রোগ নেই এবং পলের শরীরের সকল অর্গান তার হাইট অনুযায়ী সঠিকই রয়েছে। আসলে পলের শরীরের প্রত্যেকটা স্পেসিফিক অংশই দিন দিন ছোট হয়ে যাচ্ছিল, মানে এমন না যে শুধুমাত্র সাইজ ছোট হচ্ছে, ভেতরে কিডনি মিডনি সবই ছোট হচ্ছে। তো এই কারণে কোনো সমস্যা নেই এবং মেডিকেলের সায়েন্সের কাছেও এই ধরনের কেসও কখনো আসেনি এবং এটার সমাধানও নেই এবং ডক্টররাও হিউজ কনফিউজড এবং তারা করে কি পলকে আরো কিছুদিন হসপিটালে রাখে যাতে ডক্টররা অবজারভেশনে রেখে এই সমস্যার কারণ খুঁজে বের করতে পারে। তো এভাবে 14 দিন কেটে যাওয়ার পরে পল বুঝতে পারে যে ডক্টরের কাছে তো কোনো চিকিৎসা নেই, কিন্তু ডক্টর ওর চিকিৎসা নয় বরং ওর উপর এক্সপেরিমেন্ট করতে শুরু করেছে। তো এই কারণে একদিন রাতে পল চুপচাপ হসপিটাল ছেড়ে সোজা নিজের বাড়িতে চলে আসে এবং পল ডিসিশন নেয় যেহেতু আমি এভাবে ছোট হতে হতে একদিন আমি গায়েব হয়ে যাব, তো জীবনের শেষ সময় আমার হসপিটালে নয় বরং পরিবারের সাথেই কাটানো ভালো হবে। কিন্তু পল তখনও জানতো না যে তার ভবিষ্যৎ জীবনে যা হতে চলেছে সেটা পলের কল্পনার অতীত একটা বিষয় এবং সামনের কয়েক সপ্তাহের মধ্যেই পল অনেক বেশি ছোট হয়ে যায় এবং অবস্থা এমন ছিল যে পলের সাইজ একটা ডলের সমান ছিল, যা দেখে এলিসা নিজেই বিশ্বাস করতে পারছিল না যে পলের সাথে এগুলো কি হচ্ছে। তো যাই হোক পল তো এখন ডক্টরের কাছে যাওয়া অফ করে দিয়েছে, যার ফলে বাইরে থেকে আর সাহায্য পাওয়ার কোনো আশাও নেই, মানে ওরা আশা ছেড়ে দিয়েছে। তো এসবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পলের বাড়িতে কিন্তু একটা পোষা বিড়াল রয়েছে টোফু নামে এবং পল যেহেতু ছোট হয়ে গিয়েছে এখন কিন্তু ও আক্রমণ করতে পারে। তো এই জন্য পলের স্ত্রী করে কি টোফুকে মানে ওই বিড়ালটাকে বাইরে বের করে দেয় যাতে সে পলকে আক্রমণ না করতে পারে। তবে এখনো কিন্তু পলের ছোট হওয়া কম ছিলই না এবং ধীরে ধীরে তার এমন অবস্থা হয়ে যায় যে পলের সাইজ একটা মোবাইল ফোনের মতো হয়ে গিয়েছিল এবং পলের বাড়ির জিনিসপত্র ওর কাছে এখন অনেক বড় লাগতো। তো যাই হোক এরপর একদিন পল জানতে পারে যে কিছু মানুষ তাদের এই বাড়িটা কেনার জন্য দেখতে এসেছে। তো পল দ্রুত করে কি কোথাও লুকিয়ে পড়ে যাতে তাকে দেখে কেউ ভয় না পায় বা বাইরে তথ্য না ছড়ায়, কিন্তু ভেতরে ভেতরে পল অনেক রেগে যায় কারণ তার স্ত্রী তার অনুমতি না নিয়েই এই বাড়ি বিক্রি করে ফেলছে। তো যাই হোক লোকগুলো চলে যাওয়ার পরে পল করে কি অ্যালিসাকে রাগ করে বলে যে এই বাড়িটা আমরা বিয়ের পর নিয়েছিলাম এবং এখানে আমরা সারা জীবন থাকতে চেয়েছিলাম, এই বাড়িতে আমাদের মেয়ে মিয়ার জন্ম হয়েছে, এই বাড়ির সাথে আমাদের কত স্মৃতি জড়িত, তুমি কিভাবে এই বাড়িটা বিক্রি করার কথা চিন্তা করতে পারো? বাট তখন অ্যালিসা তাকে মনে করিয়ে দেয় তুমি যে কত মাস ধরে কাজ করছো না এই সমস্যার জন্য, এখন তো সংসার চলছে না, এখন আমি কি করব, তাই বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করছি, আর কোনো রাস্তা নেই। লাইক সিরিয়াসলি, মানে বুঝতেই পারছো এই সিনেমাতে কি মেসেজ দেওয়া হয়েছে। একটা পরিবারের পুরুষে কিন্তু পুরো সংসার চালায়, বাট যদি সে অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে কিন্তু তার নিজের জিনিসও নিজের থাকে না এবং সে কিন্তু অসহায় হয়ে পড়ে সবার মধ্যে। প্রতীকীভাবে সেটাই বোঝানো হচ্ছে। তো পল তখন রেগে গিয়ে বলে আমি কোনো না কোনো উপায় একটা ঠিকই বের করে ফেলবো যাতে আমি আবার আগের মতো হয়ে যেতে পারি, তারপর সব ঠিক হয়ে যাবে। বাট অ্যালিসা তখন রেগে বলে তুমি আর কখনোই ঠিক হবে না। তো এটাকে যদি আমি বাস্তব জীবনে ধরি, ধরো এটা একটা প্যারালাইজ রোগী, প্যারালাইজ রোগীর কিন্তু সেমই অবস্থা, সে কখনোই ঠিক হবে না এবং পরিবারে বোঝা হয়ে যায় একসময়। মানে এটা অ্যালিসাও জানে একদিন ছোট হতে হতে পল একেবারেই গায়েব হয়ে যাবে এবং আমরা এখানে দেখতে পাই ছোট হতে হতে পলের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে অ্যালিসার জোরে কথা বলার কারণে যে কম্পনটা সৃষ্টি হতো সেটার কারণে ও নিজেই পড়ে যাচ্ছিল। তো এটা দেখে অ্যালিসাও ভয় পেয়ে যায় এবং রুম থেকে বেরিয়ে যায়। আবার পলের মেয়ে মিয়ার কাছেও পল একটা অদ্ভুত বস্তুর মতো হয়ে গিয়েছিল কারণ তার বাবা এখন আর আগের মতো নেই, আর এর জন্য পল করে কি তার সামনের দিনগুলোতে তার মেয়ের ডল হাউসে থাকতে শুরু করে যাতে অন্তত তার মেয়ে তাকে ডল মনে করে তার সাথে খেলা করে, অন্তত সময় কাটাতে পারে। তো যাই হোক পল ভেবেছিল মেয়ে তাকে নিয়ে খেলা করলেও অন্তত কিছু সময় মেয়ের সঙ্গে থাকতে পারবে, কিন্তু ও এত বেশি ছোট হয়ে গিয়েছে যে ওর মেয়ের আওয়াজও সহ্য করতে পারছিল না। তো এরপর একদিন রাতে পল করে কি মন খারাপ করে অ্যালিসের পাশে গিয়ে শুয়ে পড়ে এবং পলের সাইজ এখন অ্যালিসের হাতের আঙুলের সমান হয়ে গিয়েছিল। তো একটা একটা করে এভাবে দিন কেটে যাচ্ছিল এবং পল অনুভব করে তার পরিবারে তার এখন আর কোনো প্রয়োজনই নেই এবং পলের স্ত্রী এবং পলের মেয়ে তারা তাকে ছাড়াই জীবন কাটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছিল এবং পল শুধুমাত্র তাদের দূর থেকেই দেখতে পেত এবং পল বুঝতে পেরেছিল যে সে এখন তার স্ত্রী এবং মেয়ের জীবনে সদস্য কম বরং সমস্যা বেশি হয়ে আছে। গাইস ভিডিওর মাঝখানে একটু ডিস্টার্ব করছি, আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি স্যাভেজ অন নামে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে কিন্তু অনেক প্রোডাক্ট ওঠানো হয়েছে এবং এখানে আমাদের বর্তমানে যে স্পেশাল জিনিসগুলো চলছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জার্সি। আমরা এখানে অনেক ভালো মানের প্লেয়ার এডিশনের এবং ফ্যান এডিশনের জার্সি উঠিয়েছি, কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নেই, আর বাজার মূল্যের চেয়ে অন্তত 100 থেকে 150 টাকা কম মূল্যে আমরা প্লেয়ার এডিশনে জার্সি দিচ্ছি। ইভেন কয়েকদিন আগে আমরা প্লেয়ার এডিশনের জার্সি 990 টাকায় বিক্রি করেছি, কিন্তু আমাদের সাপ্লাইয়ের দাম বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের 100 টাকা দাম বাড়াতে হয়েছে, এখন সেই জার্সি 1090
$99 টাকায় সেল হচ্ছে। তো তোমরা ওখান থেকে নিশ্চিন্তে জার্সি অর্ডার করতে পারো তোমার প্রিয় দলের। তবে ওয়েবসাইটটা একবার ঘুরে আসো, কারণ সেখানে অনেক এনিমে টি শার্ট রয়েছে, অনেক ভালো মানের জুতা রয়েছে এবং নিঃসন্দেহে অনেক কম মূল্যে। এছাড়াও মেয়েদের ড্রেস রয়েছে, ঘড়ি রয়েছে এবং আস্তে আস্তে অনেক প্রোডাক্ট অ্যাড হবে। এবং তুমি যদি একজন সেলার হয়ে থাকো, তোমার যদি কোনো প্রোডাক্ট থাকে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমার প্রোডাক্টও কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবে। আবার আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কিনতেও পারবে। তো আমাদের অডিয়েন্সের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, যাতে তোমরা যারা সেল করতে চাও তারা আমাদের সাথে সেল করতে পারো এবং যারা ক্রয় করতে চাও নিশ্চিন্তে ক্রয় করতে পারো। তো অন্তত একবার হলেও স্যাভেজন ওয়েবসাইটটা ঘুরে আসো এবং প্রিয় দলের জার্সি অর্ডার করো। তো যাই হোক, এরপর একদিন পল বাড়িতে যখন একাই ছিল, সে কিছু একটা করে যখন সময় কাটাচ্ছিল, তখনই তাদের পোষা বিড়াল টোফু করে কি হঠাৎ করে বাড়ির ভেতরে চলে আসে। তো পল তো টোফুকে দেখে ভয় পেয়ে যায়। সে পালাতে গিয়ে অচমকে একটা পিনের উপরে পড়ে যায়, যে কারণে সে অনেকটা জখম হয় এবং পলের তখন অনুভব হয় যে সামান্য একটা পিনও তার জন্য কত ক্ষতিকর। তবে এখন বর্তমানে সবচেয়ে জরুরি ছিল হচ্ছে যে কোনোভাবে বিড়ালের হাত থেকে বেঁচে পালিয়ে যাওয়া, কারণ ওই বিড়ালটা এখনো পলকে একটা ইঁদুর হিসেবে দেখছিল মনে করো। তো পল তখন পিন হাতে নিয়ে পালাতে থাকে, যেন প্রয়োজন পড়লে সেই পিন দিয়ে নিজেকে রক্ষা করতে পারে। এবং পল করে কি ওই বিড়ালটাকে ডল হাউসের দিকে নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করে, যদিও বিড়ালটার সাইজ এখন অনেক বেশি বড় হয়ে গিয়েছে, পলের চেয়ে কয়েক গুণ বেশি বড়। তো এই কারণে পল বুঝতে পারে এখানে টিকতে পারবে না। সে করে কি দ্রুত দরজার নিচ দিয়ে বেসমেন্টের দিকে পালিয়ে যায়, যাতে বিড়ালের হাত থেকে বাঁচতে পারে। তবে এই সবের মধ্যে ওই বিড়ালের একটা পাঞ্জা দরজার নিচ দিয়ে এসে পলকে ধাক্কা দেয় এবং পল সোজা সিঁড়ি থেকে বেসমেন্টে পড়ে যায়। তো পল যখন পড়ছিল তখন পল ভাবছিল হয়তো আমি আর বাঁচবো না, কিন্তু ভাগ্যের খেলায় সে নিচে রাখা একটা ময়লার ঝুড়িতে পড়ে যায় এবং সেখানেই বেহুশ হয়ে যায়। আর অন্যদিকে বাড়িতে এলিসা ফিরে এসে দেখে যে পলের রক্তমাখা টি শার্ট নিচে পড়ে রয়েছে। তো এটা দেখে এলিসা ধরেই নেয় হয়তো টোফু পলকে মেরে খেয়ে নিয়েছে। আর এরপর বেসমেন্টে পলের জ্ঞান ফিরে আসার পরে সে এলিসার নাম ধরে ডাকতে থাকে, যেন এলিসা তাকে এই ঝুড়ি থেকে বের করতে পারে। এবং এলিসা পলকে খুঁজতে বেসমেন্ট পর্যন্ত আসে, কিন্তু পল এতটাই ছোট ছিল যে এলিসা তাকে দেখতেই পায় না। এরই সাথে পলের আওয়াজও তার কান পর্যন্ত পৌঁছায় না। তো যাক, এরপর এলিসা টোফুকে ফলো করে তার পেছনে যেতে থাকে, কারণ ততক্ষণে এলিসার বিশ্বাস হয়ে গিয়েছিল যে টোফুই পলকে মেরে খেয়ে নিয়েছে, মানে ওই বিড়ালটা। এবং এলিসার মনে এই কথাটাই ঘুরছিল যে পল হয়তো মারা গিয়েছে, কিন্তু পল তো এখনো সেই ময়লার বেসমেন্টের ঝুড়িতে আটকে ছিল। তো তখন পল করে কি অতিরিক্ত রাগে জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকে এবং ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। এবং রাত হতে হতে পল বুঝতে পারে যে তার পরিবার তাকে অলরেডি মৃত মনে করে নিয়েছে, আর তাই এখন তার জীবন তাকেই সামলাতে হবে। তো প্রথমে পল করে কি ময়লার ঝুড়ি থেকে এক টুকরো কাপড় নিয়ে নিজেকে ঢেকে রাখার জন্য পোশাক তৈরি করে। তবে ভাগ্য ভালো থাকায় পল সেই ঝুড়ির নিচে একটা ছিদ্রও দেখতে পায়, যেটাতেও খুব সহজে বেরিয়ে আসতে পারে। আর এরপর সে করে কি সেই পিনটা হাতে উঠিয়ে নেয় নিজেকে রক্ষা করার জন্য। আর তারপর পল খুব সাবধানে সামনে এগোতে থাকে, আর তখনই তার কানের পাশ দিয়ে কিছু হেঁটে যাওয়ার আওয়াজ শুনতে পায়। এবং পল এখন এতটাই ছোট হয়ে গিয়েছিল যে আশেপাশের পোকামাকড়ও তার কাছে অনেক বড় মনে হচ্ছিল। তো যাই হোক, এরপর পল ভয় পেয়ে দ্রুত ওয়াটার হিটারের উপর উঠে যায়, যাতে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। এবং সেখানে বসেই পলের ভাবনা আসে যে হয়তো সে আর কোনোদিন এই বেসমেন্ট থেকে বেরোতে পারবে না, কারণ দেওয়ালের উপরেই ভেন্টিলেটর এবং মাকড়সার জাল ছিল, যা পল কখনোই পার করতে পারবে না। তো তৃষ্ণা পাওয়ার পরে পল করে গিয়ে সেখানকার লিক হওয়া পাইপ থেকে পানি খাওয়া শুরু করে। আর যেহেতু পিনের উপর পড়ার কারণে পলের শরীরে অনেক আঘাত লেগে গিয়েছিল, সেই পানিতেই সে গোসল করে নেয় যাতে কোনো ইনফেকশন না হয়। এবং শেষ পর্যন্ত হিটারের গরমে সেখানে বসে থাকতে থাকতেই পলের ঘুম চলে আসে। এবং এখন থেকে আসে পলের জীবনের সবচেয়ে কঠিনতম সার্ভাইভাল মোমেন্ট, যেটা শুরু হবে এই বেসমেন্ট থেকে। তো পরের দিন সকালে পলের ঘুম ভাঙে তার মেয়ে মিয়ার কণ্ঠ শুনে। সে হয়তো পলকেই ডাকছিল। তো মিয়া গতকাল থেকে পলকে কোথাও দেখেনি, আর এর জন্য বারবার সে তার বাবাকে খুঁজছিল। তো পল তখন দৌড়ে এসে চিৎকার করতে থাকে, কিন্তু পলের সামনে সিঁড়িগুলো এতটাই বিশাল হয়ে গিয়েছে যে সে চাইলেও সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারছিল না। এবং পল তখন এলিসার কথাও শুনতে পায়, আর এলিসা তখন মিয়াকে বোঝাচ্ছিল তোমার বাবার কখনোই ফিরে আসবে না, কারণ সে মারা গিয়েছে। তো এই কথা শুনে পলের মনটা একদম ভেঙে যায় যে তার পরিবার তাকে মৃত বলেই মেনে নিয়েছে, এবং সে এখন জীবিত অবস্থায় বেসমেন্টে কান্নাকাটি এবং চিৎকার করা ছাড়া আর কিছুই করতে পারছিল না। এবং পলের আওয়াজ এতটাই ছোট হয়ে গিয়েছিল যে স্বাভাবিক কোনো মানুষের কান পর্যন্ত তার কথাও পৌঁছাবে না, মানে অসহায়ের মতো সে খালি শুনেই যাচ্ছিল। আর এর কিছুদিন পরে পল বুঝতে পারে যে অ্যালিসা আর মিয়া এই বাড়িটা বিক্রি করে নিজেদের গাড়িতে করে সারা জীবনের জন্য চলে গিয়েছে। আর তখনই পলের অনুভব হয় যে সেই বেসমেন্টে আজীবনের জন্য ফেসে গিয়েছে। তো যাই হোক, এরপর পল করে কি ফ্লোরে চক দিয়ে নিজের নাম লিখে দিয়েছিল, কারণ যদি আবার কখনো অ্যালিসা বা মিয়া বা কেউ যদি আসে যেন নাম লেখা দেখে বুঝতে পারে যে পল এখনো এখানে রয়েছে। তো যাই হোক, এরপর পলের জীবনের প্রথম চ্যালেঞ্জ ছিল নিজের জন্য এই জায়গাতে খাবার খোঁজা। তো এটার জন্য তার কাছে একটা প্ল্যান ছিল। পল আলমারির পেছনে কয়েকদিন আগে একটা ট্র্যাপ রেখেছিল, মানে চিজের টুকরা দিয়ে ইঁদুর ধরার জন্য ট্র্যাপ রেখেছিল। তো সেখানে গিয়ে চিজের উপরেও করে কি পিঁপড়া সরিয়ে ওই ট্র্যাপটা অফ করে পুরো চিজটা নিজের কাছে নিয়ে নেয়। আর যেহেতু ও এখন সাইজ অনেক ছোট, আর তাই ওর পেট অনুযায়ী খুব সামান্য খাবার লাগতো, এবং এই চিজ দিয়ে মোটামুটি ওর মাসখানেকের খাবার যাবে। আর এরপরই পল খেয়াল করে যে তার পাশে ঘুরে বেড়ানো সেই মাকড়সা
তার দিকে আক্রমণ করার জন্য অপেক্ষায় ছিল। তো পল তখন নিজের পিন দিয়ে মাকড়সাটাকে ভয় দেখায় আর মাকড়সা ভয় পেয়ে চলে যায়। আর খাবার খাওয়ার পরে পল এবার ঘুমানোর জন্য এমন একটা জায়গায় যাওয়ার প্রয়োজন ছিল যেখানে পোকামাকড়গুলো তাকে আক্রমণ করবে না। তো পল করে কি একটা পেপার বক্স খোলার চেষ্টা করে এবং সে রিয়েলাইজ করে ওর মধ্যে পিন দিয়ে ওই বক্সটা মানে একটা কাগজ নষ্ট করার মতো বা ছিদ্র করার মতো ক্ষমতা নেই। তো এর জন্য করে কি বুদ্ধি খাটায়, ভেজা কাপড় দিয়ে ওই পেপারের উপর ভেজাতে থাকে আর নরম হয়ে গেলে সহজে পিন দিয়ে বক্সটি ছিদ্র করে সেটার মধ্যে প্রবেশ করে ওটার ভেতরে রাখা ম্যাচ বক্সের উপর শুয়ে পড়ে। মানে এটা আর কি সেফ প্লেস, যাতে পোকামাকড় না আসতে পারে। তো যাই হোক, পরের দিন পলের ঘুম ভাঙে ওপর থেকে আসা কিছু আওয়াজের শব্দে। তো পল করে কি দ্রুত উঠে লোহার ক্লিপ দিয়ে সাউন্ড করতে থাকে যেন অ্যালিসা জিনিসপত্র নিতে এসে পলের আওয়াজ শুনতে পায়। কিন্তু ওপরের জিনিসপত্র প্যাক করতে অন্য লোকজন এসেছিল, হয়তো এলিসাই পাঠিয়েছিল। তো এটা দেখে পলের আশা নিভে যায়। তো পলও ভেবে নেয় যে এই জীবনে সে কখনোই স্ত্রী আর মেয়ের দেখা পাবে না। তো হতাশ হয়ে পল করে কি বেসমেন্টে রাখা একটা বোতল থেকে ড্রিঙ্ক করে, মানে মদ। এবং পলের কাছে মনে হয় যে এই বোতল এতটাই বড় যে এক বোতল দিয়ে তার সারা জীবন ড্রিঙ্ক করতে পারবে, মানে ওর সাইজ এত ছোট হয়ে গিয়েছে। তো তখনই পলের নজর পড়ে অ্যাকুয়ারিয়ামের পাশে থাকা ওই মাকড়সার দিকে। আর নেশায় থাকার কারণে সে ওই মাকড়সাকে ভয় দেখাতে গিয়ে যায়। কিন্তু পলের সাইজ এখন এতটাই ছোট হয়ে গিয়েছে যে মাকড়সা ভয় পাচ্ছে না, ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তো পল তখন পানিতেই লুকিয়ে অপেক্ষা করতে থাকে যে মাকড়সাটা যখন যাবে তখন সে বাইরে আসবে। আর এটা কিন্তু সেই মাকড়সা যেটা কাহিনীর শুরুতেই পল ওর মেয়েকে মারতে নিষেধ করে দিয়েছিল। পল বলেছিল ছোট্ট সামান্য মাকড়সা আমাদের কি ক্ষতি করতে পারবে, কিন্তু সেই মাকড়সাই কিন্তু এখন সবচেয়ে ভয়ের কারণ, বাঘের চেয়ে বেশি ভয়ঙ্কর। তো যাই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই পল পানি থেকে বাইরে আসে এবং বুঝে যায় যে পুরো বেসমেন্টে এই একটা মাত্রই মাকড়সা রয়েছে শিকারী প্রাণী। তো পল যদি কোনোভাবে এটাকে মেরে ফেলতে পারে তার জীবন এখানে কিছুটা সুরক্ষিত থাকবে। তো এই জন্য সে প্ল্যান করে মাকড়সাকে মারতে যায়। কিন্তু পল ছোট হওয়ার কারণে ওই মাকড়সা তেমন কোনো ক্ষতি করতে পারেনি, বরং উল্টো মাকড়সা পলের পিছু নেয় এবং কিছু সময়ের মধ্যেই পলকে ঘিরে ফেলে। এবং কিছুক্ষণের মধ্যেই পলের উপরে যখন ওকে মেরেই ফেলবে তখনই পল কিছু কাঠের টুকরা পেয়ে যায়, আর যেটা দিয়ে সে মাকড়সার চোখে ঢুকিয়ে দেয় আর আঘাত পেয়ে মাকড়সাটা পিছু সরে যায়। আর পানিতে পড়ে যাওয়ার কারণে পলের শরীর ভিজে গিয়েছিল এবং শীতে হাত কাঁপছিল আর তার জন্য তার একটু গরমের দরকার। তো এজন্য সে করে কি ম্যাচের টুকরা দিয়ে অনেক কষ্টের পরে আগুন জ্বালাতে সমর্থ হয় এবং কিছু ময়লার মধ্যে আগুন জ্বালিয়ে নিজেকে শুকিয়ে নেয়। আর তারপর সেখানে বসে পল ভাবতে থাকে যে বিগত কয়েক মাসে তার জীবনটা কত বদলে গিয়েছে। তার কাছে পরিবার ছিল, টাকা পয়সা ছিল, চাকরি ছিল, বাচ্চা ছিল, কিন্তু হঠাৎ করে একদিন ওই ক্লাউড পোর্টালের কারণে তার সাইজ দিন দিন ছোট হতে থাকলো। আর এখন তো তার জন্য বেঁচে থাকাও কষ্টের। আবার তার পরিবারও তাকে মৃত হিসেবে মেনে নিয়েছে এবং সে বেঁচে থাকা সত্ত্বেও তার স্ত্রী সন্তানকে আর দেখতে পাবে না। তবে তারপরে এত কিছু হওয়ার পরও পল সিদ্ধান্ত নেয় সেই বেসমেন্টে নিজের মতো করে বাঁচবে যেভাবে অন্যান্য প্রাণীরা বাঁচে। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং পলও এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু হঠাৎ করে একদিন একজন ব্যক্তি বেসমেন্টে আসে। তো পল তখন জোরে জোরে ওই ব্যক্তিকে ডাকতে থাকে, মানে দৃষ্টি আকর্ষণের জন্য। বাট পল এতটাই ছোট হয়ে গিয়েছে যে ওই ব্যক্তির হেঁটে আসার শব্দ কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল, আর ওই বেটা তো পলের আওয়াজ শুনতেই পাচ্ছিল না। তো লুকি এসব দেখার পরেও বুঝতে পারে যে এই লোকটা শুধুমাত্র অ্যাকুয়ারিয়াম থেকে মাছ নিতে এসেছিল এবং এর ফলে যেটা হয় পলের একমাত্র যে শেষ বন্ধু ছিল সেও তাকে ছেড়ে চলে যায় এবং এই পুরো বেসমেন্টে সে একা হয়ে গেল। এবং সামনের দিনগুলোতে তার এমন অবস্থা হয়েছিল যে একটা মশাও তার কাছে অনেক বড় একটা ভয়ঙ্কর কিছু মনে হচ্ছিল। আর তখন গিয়ে পল অনুভব করে যে সে হয়তো এখন ভেন্টিলেটর দিয়ে বেরোতে পারবে। তো এই কাজের জন্য প্রথমে পলকে উপরে উঠতে হবে। তো সে ফার্নিচারে কাঠ দিয়ে উপরে উঠে আসে। যদিও এই কাজে তার কয়েক ঘন্টা সময় লেগেছে, তবে শেষ পর্যন্ত সে আলমারির উপরে এসে পৌঁছায় এবং সেখান থেকে দেয়ালে লাফ দেয়, ভাগ্যক্রমে সফল হয়। আর এবার শুধু দেয়ালের একটা ফাটা অংশ পার করলে সে ভেন্টিলেটরের ছিদ্রের কাছে পৌঁছাতে পারবে। কিন্তু তখনই রাস্তায় সে ওই মাকড়সার জাল দেখতে পায়। তো এই কারণে পল খুব সাবধানে কদম ফেলছিল যাতে মাকড়সার নজর তার উপরে না পড়ে। কিন্তু দুর্ভাগ্যক্রমে পলের এই চলার হালকা কম্পন ওই মাকড়সাটা টের পেয়ে যায় এবং পলের দিকে দৌড়ে আসতে থাকে। আর তখন পল হতাশ হয়ে যায় যে এই বুঝি তার জীবন শেষ এবং সে এখন এত ছোট সাইজ হয়ে গিয়েছে, তার উপর তার কাছে কোনো অস্ত্র নেই, সে মারা পড়বে। তো তখন পল নিজের মৃত্যুকে মেনে এবং চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছিল মৃত্যুর জন্য। বাট ঠিক তখনই পলের যে বড় সাইজের একটা মাছি ওই মাকড়সার জালে আটকা পড়ে যায়। তো মাকড়সা তখন ওই বড় খাবারের লোভে ওই দিকে চলে যায়। সুযোগ পেয়ে ও খুব দ্রুত সেই ভেন্টিলেটরের ছিদ্রের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়েও লক্ষ্য করে এখনো ছিদ্র থেকে সামান্য বড় রয়েছে, তার মানে এখনো বেরোতে পারবে না। তবে যেহেতু প্রতিদিন পলের সাইজ ছোট হচ্ছে, তো এই জন্য ভাবে যে এখানে ঘুমিয়ে পড়ি, পরের দিন হয়তো আরেকটু ছোট হয়ে গেলে এখান থেকে বেরোতে পারবো। তো পরের দিন পলের যখন ঘুম ভাঙে সে দেখে কিছু পিঁপড়া তার ওখানে এসেছে, তাকে খাওয়ার চেষ্টা করছে। বাট তখনই সেখানে মাকড়সা এসে যায় এবং পিঁপড়াগুলোর উপর হামলা করে। তো পলের তখন মনে হয় সে এখন আরো ছোট হয়ে গিয়েছে এবং এই সুযোগ বুঝে সে করে কি ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তারপর শেষ মুহূর্তের জন্য পল পিছু ফিরে সেই মাকড়সার দিকে তাকিয়ে ভাবে, ইস, এখন মাকড়সাটাও আমার মতো একা হয়ে যাবে। মানে এখানে পল একা থাকলো, ওই মাকড়সার সাথে তো সবচেয়ে বেশি দেখা হয়েছে। তো এরপর পল করে কি লনের দিকে নেমে আসে, কিন্তু খুব বেশি ছোট হওয়ার কারণে ঘাসের প্রতিটি পাতা এবং মনে করো শিশির যে রয়েছে সেগুলোকে বিশাল ড্রামের মতো লাগছিল। তো পলের এমনিতে অনেক দুঃখ। তো এরপর পল সিদ্ধান্ত নেয় সে দুনিয়াকে এখন ভিন্নভাবে দেখবে। সে ভাবে যে স্বাভাবিক সাইজের একটা মানুষ প্রকৃতির এই সৌন্দর্য কখনোই দেখতে পারবে না যেটা পলের দেখার সৌভাগ্য হচ্ছে। তবে
এটা ভেবে তার মনে দুঃখ হয় যে সে আর কখনোই তার মেয়েকে দেখতে পাবে না। তবে হ্যাঁ, সে মরবেও না, যতদিন সম্ভব সে বেঁচে থাকবে এবং এই পুরো দুনিয়ার সৌন্দর্য উপভোগ করবে। আর এর সাথেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই সিনেমাটাকে তুমি মূলত একজন অসুস্থ হওয়া ব্যক্তির সাথে তুলনা করতে পারো। যেমন যত কষ্ট হোক সেই মানুষটা মরতে চায় না, কিন্তু এক সময় মানুষকে টানতে টানতে ফ্যামিলি বিরক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে তার যে ভূমিকা ছিল কতখানি ফ্যামিলির জন্য, এগুলো কেউ মনে রাখে না। সিরিয়াসলি প্রত্যেকটা মানুষের জীবনের শেষ মুহূর্তে এরকম হয়। এটা তোমার আমারও হবে। ধরো আমি বিয়ে করেছি, আমার বাচ্চা হয়েছে, আমি সারা জীবন কষ্ট করব, দেহ নষ্ট করছি, আমার টাকা নষ্ট করছি আমার সন্তানের জন্য। ও যখন বড় হবে ও তো আমাকে সেই ভালোবাসা আসবে না, ও আবার ওর সন্তানকে ওরকম ভালোবাসবে। এবং আমার বয়স যখন 60-65 হবে, আমি তো দেহ নষ্ট করে ফেলেছি, আবার টাকাও সব খরচ করে ফেলেছি বাচ্চার জন্য। তো ওই সময় গিয়ে কি হবে, আমি সবচেয়ে বেশি অসহায়। এবং তখন যদি অসুস্থ হই তারা সবাই বিরক্ত হয়ে যাবে। কিন্তু এখন থেকে যদি আমি শরীরের প্রতি যত্ন নেই, ধরো 65 বছর বয়সে আমার পায়ের যে মাংস মাসল সেটা আমার বেশি উপকারে দেবে, না হলে হাঁটতেই পারবো না। আবার এখন থেকে যদি আমি 65 বছর হিসেবে একটা পেনশন করে কিছু টাকা জমা রাখি, তখন ওই টাকাটা আমার সন্তানের চেয়ে বেশি কাজে লাগবে। সিরিয়াসলি দুনিয়া এইভাবেই চলে। তো সবার প্রস্তুতি এইভাবেই নিও, যতই করো যাই করো, একেবারে এটা স্বার্থপরের মতো। নিজের জন্য সেপারেট অবশ্যই কিছু থাকা উচিত, তোমার শরীরের প্রতিও খেয়াল রাখা উচিত, প্লাস কিছু অর্থনৈতিক অবস্থানও রাখা উচিত, যাতে 60-65 বছরে গিয়ে তুমি যখন পুরো দুনিয়ার কাছে একটা অবহেলার পাত্র হবে বা আননেসেসারি পার্সন হবে, তখন ওই জিনিসগুলোই তোমাকে নেসেসারি বানাবে বা তোমাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এবং আরেকটা বিষয় বলছি, তোমাদের যদি কোনো সাজেশনস থাকে, সেই সিনেমার সাজেশনস আমাকে জানাতে পারো। আল্লাহ হাফেজ গাইস। বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের কথা। আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সাবেসন, সেটা একবার অন্তত তোমরা ঘুরে এসো। কোনো কিছু করতে হবে না, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, কি পণ্যগুলো আনলে ভালো হয়। মানে আমরা তো লাইক এ ফ্যামিলি, অনেক বছর একসাথে রয়েছি, তো আমাকে জাস্ট পরামর্শ দাও কিভাবে আমি এটাকে আরো আপগ্রেড করতে পারি, আরো ভালো করতে পারি। এবং তোমাদের মধ্যে যদি কেউ আগ্রহ থাকো যে আমাদের সাথে বিজনেস করবে বা এই ওয়েবসাইটে তোমার প্রোডাক্ট উঠাবে, তাহলে আমার যে সেলস ম্যানেজার অনেক রয়েছে তার সাথে যোগাযোগ করো, তাহলে তোমার প্রোডাক্টও তুমি এই ওয়েবসাইটে বিনামূল্যে লিস্ট করতে পারবে। তো বিদায় নিচ্ছি আমি।